হরিপুর গ্রাম। গ্রামটা শহর থেকে অনেকটাই দূরে। এই গ্রামে ঘটে যায় এক ভয়ানক ঘটনা, যা এখনো সেই গ্রামের মানুষ ভুলতে পারেনি। সময়টা 2008 সাল, রাত 9টা। নিতাই কাকুর দোকানে বসে চা খাচ্ছি। আমার সাথে রয়েছে মালতী কাকা আর পলাশ দাদা। সবাই আড্ডা দিচ্ছিলাম। চাকরি সূত্রে গ্রাম ছেড়ে শহরেই থাকি। গ্রামে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আসি না। দুদিন আগে গ্রামে এসেছি মায়ের কথায়। মা প্রায় অনেকদিন আগে থেকেই বলছে এবারের পুজোর সময়টা গ্রামেই কাটাবে। ভাবলাম প্রায় 3 বছর গ্রামে যাওয়া হয় না, এবার পুজোর সময়টা না হয় গ্রামেই কাটাবো। তাছাড়া এবারের ছুটিটাও প্রায় 1 সপ্তাহের, তাই চলে এলাম গ্রামে। তা বাবা, বহুদিন হয়ে গেল গ্রামে আসো না। গ্রামের প্রতি মায়াটা বুঝি আর নেই? না কাকা, এমন কিছু না। আসলে কাজের অনেক চাপ থাকে, তাই আর আসা হয়ে ওঠে না। ছুটির সময় তো আসতে পারিস নাকি? তা আসা যেত, কিন্তু ভিন্ন ভিন্ন কারণে আসা সম্ভব হয় না। তবে এইবার ভেবেছি প্রতি বছর বছরই ছুটিতে গ্রামে আসব। হ্যাঁ, এসো বাবা, তোমার সাথে কথা বলতে তো ভালোই লাগে আমাদের। তা তোমার মা কেমন আছে? জি কাকা, মা ভালো আছে। থাকবো তো কিছুদিন। আমাদের বাড়িতে যাবেন? পলাশ দাদা, তুমিও এসো আমাদের বাড়িতে। হ্যাঁ রে, যাবো। বৌদির সঙ্গে তো অনেকদিন দেখা করা হয় না। একদিন গিয়ে না হয় জমিয়ে গল্প করা যাবে। এইসব গল্প করতে করতে অনেক রাত হয়ে এলো। অনেক রাত হয়ে এসেছে, এখন বাড়ি ফেরাই ভালো। তা না হলে তো। নিতাই কাকুকে কথা শেষ করতে না দিয়েই মালতী কাকা বলল, অনেক দেরি হয়ে গেছে, তুমি বরং বাড়িতে যাও, আমরাও এখন বাড়িতে চলে যাব। তবে বাবা, একটা কথা বলতাম তোমাকে। জি কাকা, বলুন। কি আর বলবো বাবা, তুমি শিক্ষিত মানুষ, আমাদের কথাগুলো কিভাবে নেবে বুঝতে পারছি না। আরে কাকা, এত সংকোচ করছেন কেন? বলে ফেলুন না। বাবা, রাত তো অনেক হয়েছে, তুমিও তো যাবে সে পূর্ব দিকের রাস্তাটা দিয়ে। হ্যাঁ কাকা, বাড়িতে ফিরতে হলে তো সেই রাস্তা দিয়েই আমাকে যেতে হবে। তাছাড়া তো অন্য কোনো পথ নেই। বাবা, একে তো বৃষ্টির মৌসুম, গ্রামের রাস্তাঘাট কাঁচা, একটু সাবধানে যেও। আচ্ছা কাকা, সাবধানে যাব। তা বাবা, তোমার কাছে কি টর্চ আছে? না কাকু, আসলে টর্চ নিয়ে আসতে মনে ছিল না। এসেছিলাম ফোনের ফ্ল্যাশ জেলে, কিন্তু ফোনের চার্জও নেই। এতক্ষণে হয়তো বন্ধ হয়ে গেছে। তাহলে তুমি বরং আমার এই হেরিকেনটাই নিয়ে যাও। রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়, নিয়ে যাও, তোমার কাজে লাগবে। না কাকু, সমস্যা নেই, আমি যেতে পারবো। নিয়ে যাও বাবা, তোমার ভালো ভেবেই বললাম। কিন্তু কাকু, আমাকে আর কিছু বলতে না দিয়ে পলাশদা বলল, আরে এত করে যখন বলছে নিয়ে যা না, নিলে তোরই সুবিধে হবে। নিতাই কাকুর কাছে তো আর একটা হেরিকেন আছে, ওনারও সুবিধে হবে না। আমি আর না করলাম না। হ্যারিকেনটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। চারপাশে শুধু গাছপালা, এই রাস্তায় তেমন মানুষও নেই। হঠাৎ আকাশের অবস্থা আরো খারাপ হয়ে গেল। অনেক জোরে বাতাস বইতে শুরু করলো। হারিকেনের আলো নিভু নিভু করে চলছে। একটু পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আসার আর সময় পেল না। বাড়িতে পৌঁছতে আরো মিনিট 5 সময় লাগবে, আর এখানে দাঁড়িয়ে থেকেও তো কোনো লাভ নেই। আশেপাশে এমন কোনো জায়গাও নেই। এসব বলতে বলতেই চলে এলাম সে বাঁশঝাড়ের পথে। রাস্তার 2 দিকেই বাঁশঝাড়, রাস্তায় কাদাও অনেক, চলতে কিছুটা সমস্যা হচ্ছে বটে। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ বুঝি আমার সাথে সাথেই চলছে। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আবার চলতে শুরু করলাম। হঠাৎ দেখলাম বাঁশঝাড়ের পেছনে কালো মতো কে যেন দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, কে কে এত রাতে এখানে দাঁড়িয়ে আছো? কোনো সাড়া পেলাম না। যেহেতু অনেক জোরে বৃষ্টি পড়ছে, তাই হাঁটতে শুরু করলাম। আবার মনে হতে লাগলো কেউ আমার পিছু পিছু আসছে। আমি আবার পেছনে ফিরে তাকালাম,
কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। হঠাৎ খেয়াল করলাম কাদার মাঝে আমার পায়ের ছাপের পাশাপাশি আরও একটা পায়ের ছাপ। তবে আশ্চর্যের বিষয়, সেই পায়ের ছাপ উল্টো দিকে। কিছুটা ভয় হতে শুরু করলো। যদিও আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, তবুও একটা অজানা ভয় কাজ করতে লাগলো আমার মনে। আমি আবারও হাঁটতে শুরু করলাম। হঠাৎ ভাবলাম, আরে অন্য কারো পায়ের ছাপও তো হতে পারে। দিনেও তো অনেক বৃষ্টি হয়েছিল, তখন হয়তো এই পথ দিয়ে কেউ গিয়েছে, তাই তো তার পায়ের ছাপ থেকে গেছে। আমিও না কি ভাবি, ভূত বলতে কিছু হয় নাকি? আবার নিজের বুকা বুকা ভাবনাগুলোর জন্য হাসছিলাম। একটু পর হঠাৎ আবার খেয়াল করলাম কেউ আমার পেছনে হাঁটছে। তারপর হঠাৎ শুনতে পেলাম কেউ যেন কাঁদছে। আবার হঠাৎ শুনতে পেলাম কান্না থামিয়ে কে যেন হাসছে, আবার হাসি থামিয়ে ফিস ফিস করে কি যেন বলছে। এইদিকে আয়, আয়। এবার অনেক ভয় হতে লাগলো আমার। ভয়ে ভয়ে বলতে লাগলাম, কে কে আমার সাথে এমন করছো? দেখো, আর একটু ভয় পাই না, সাহস থাকলে সামনে এসো। পেছনে ফিরে তাকাতেই আমি দেখতে পেলাম এক ভয়ঙ্কর প্রেতাত্মাকে। তার হাত উল্টো দিকে, পা উল্টো দিকে, গলা থেকে টপ টপ করে পড়ছে রক্ত। তবে সে রক্ত কালো বর্ণের, চোখ দুটো পুরোটাই কালো। সে আমাকে ডাকছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, এক ছোটে বাড়ির দিকে দৌড়তে লাগলাম। পেছনে ফিরে আর তাকাইনি। তবে সেই পিশাচ তার দুটো হাত আমার দিকে বাড়াতেই তার হাত দুটো লম্বা হয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি প্রাণপণে ছুটে চললাম। প্রায় আমার কাছে এসে আমার ঘাড়ে অনেক জোরে আঘাত করলো। নখের আঁচড়ের ফলে ঘাড় থেকে রক্ত বেরিয়ে এলো। আমি পড়ে গেলাম মাটিতে। এদিকে আমি বাসায় না ফেরাই আমার দাদু আর জেঠু আমাকে খুঁজতে বেরিয়েছেন। তাদেরকে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার শরীরে আর কোনো শক্তি নেই। চোখটা ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। এক সময় জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখলাম আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি। আমার পাশে সবাই বসে কান্না করছে। আমি উঠে বসতে যেতেই ঘাড়ে অনেক ব্যথা অনুভব করলাম। সবাই আমার জ্ঞান ফিরে আসায় অনেক খুশি হয়েছে। আরে মা, আমি ঠিক আছি, কেঁদো না তুমি, কিচ্ছু হয়নি আমার। তুই তো রাত পর্যন্ত কেন বাইরে ছিলি? আমিও জানতাম না। তোর মায়ের কাছে যখন শুনলাম তুই এখনো বাড়ি ফিরিসনি, তখনই তোকে খুঁজতে বেরিয়ে পড়লাম আমি আর বাবা। কি হয়েছিল তোর সাথে? আমার কথা শুনে কাকাবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এত রাত পর্যন্ত তোর বাইরে থাকা ঠিক হয়নি অজয়। কিন্তু কাকু, আমি এর আগেও তো অনেকবার এই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছি, কখনো তো এমন কিছুই দেখিনি। কাকাবাবু তখন আমাকে সব ঘটনা খুলে বলেন। আসলে অজয়, তুই তো অনেক দিন থেকে গ্রামে থাকিস না, তাই সেসব ঘটনা তুই জানিস না। আমি আগেই তোকে বলতাম, কিন্তু বলেও বা কি হতো? তুই তো ভূত প্রেতে বিশ্বাস করিস না। প্রায় 1.5 বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক আসে। যদিও গ্রামের মানুষ প্রথম থেকে তান্ত্রিকের আশাটা পছন্দ করেনি, কারণ সে তান্ত্রিক নাকি পিশাচের সঙ্গে কথা বলতো, তার সাথে নাকি অনেক পিশাচ আছে। গ্রামের মানুষ ওর থাকাটা পছন্দ না করলেও ভয়ে আর ওকে কিছু বলেনি। তান্ত্রিক সবাইকে বলতো সে চাইলে নাকি মানুষকে অনেক ধন সম্পদ দিতে পারবে। এ কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এইদিকে গ্রামে এক জেলের মেয়ের বিয়ে। ছেলে অনেক ভালো চাকরি করে। জেলের একটাই মেয়ে, সে মেয়েকে অনেক ভালোবাসত। তাই এত ভালো সম্বন্ধ যেন হাতছাড়া না হয়, তাই সে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু ছেলের বাবা 5 লক্ষ টাকা আর 3 ভরি স্বর্ণ না দিয়ে ছেলেকে বিয়ে করাবে না। কিন্তু জেলের এত সামর্থ্য ছিল না।
কি করবে কিছুই ভেবে না পেয়ে সে তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক সব জেনে তাকে বলল সে তার সমস্যা ঠিক করে দিতে পারবে, তবে এজন্য তাকে কিছু কাজ করতে হবে। লাল বর্ণের কিছু একটা তার হাতে দিয়ে জেলেকে বলল তার মেয়ে যেন এই জিনিসটা গভীর রাতে পান করে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যখন ও ওটা খাবে তখন আশেপাশে যেন কেউ না থাকে। বিভিন্ন ধরনের আওয়াজ ভেসে আসবে, তার মেয়ে যেন তার উত্তর না দিয়ে সবটুকু পান করে নেয়। তবেই পরের দিন সব ঠিক হয়ে যাবে। জেনে তান্ত্রিকের কথা মতো সব বুঝিয়ে দিল তার মেয়েকে। তবে তান্ত্রিকের কাছে রাতে সে আবার গেল। তান্ত্রিককে বলিয়ে দিলে সে কি সুখে শান্তিতে থাকতে পারবে কিনা। কিন্তু তান্ত্রিকের আস্তানায় যাওয়ার পর দূরে দাঁড়িয়ে সে শুনতে পেল তান্ত্রিক তার মেয়েকে ব্যবহার করেছে অমরত্ব লাভ করার জন্য। যদি কোনো বিবাহযোগ্য মেয়েকে পিশাচের উদ্দেশ্যে মেরে ফেলতে পারে তবে সে অমরত্ব লাভ করবে। এটা শোনা মাত্র সে বাড়ির দিকে ছুটতে শুরু করে। সে সময় গভীর রাত ছিল, তাই জেলের মেয়ে বাবার কথা মতো সে পানি পান করার সময় জেলে এসে এক টানে গ্লাস মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা কিছুটা পানি পান করে ফেলেছিল। যে মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল, যেহেতু সে তা পান করেনি, তাই পিশাচ রেগে গিয়ে সে তান্ত্রিককে ভয়ঙ্করভাবে মেরে সেই বাঁশঝাড়ে পুঁতে দেয়। তারপর থেকেই সেই বাঁশঝাড় অভিশপ্ত। সে পিশাচ আজও সে বাঁশঝাড়ে ঘুরে বেড়ায়। গভীর রাতে মাঝে মধ্যেই অনেকেই তাকে দেখতে পায়। আর সেই মেয়েটা যেহেতু কিছুটা তরল পান করেছিল, তাই কিছুদিনের মধ্যে সেই মেয়েটাও মারা যায়। তার আত্মাও আজও সে বাঁশঝাড়ে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে নাকি সেই মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই সমস্ত কথা শোনার পর আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কতটা ভয়ঙ্কর ঘটনা! তাহলে আমি যে কান্নার আওয়াজ শুনেছিলাম সেটা সেই মেয়েটারই ছিল। তারপর কিছুদিন গ্রামে থাকলাম। পুজো শেষ হতেই ফিরে এলাম শহরে। এখনো প্রায় মাঝে মাঝেই গ্রামে যাই ছুটির দিনগুলোতে, কিন্তু আর রাতে বাহিরে যাই না। আজও আমি সেই রাতের ঘটনা ভুলতে পারিনি।